এই মেয়েটার স্বামী থাকা সত্ত্বেও সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে, যে মানুষটা ছিল একজন সাইকো। কিন্তু টুইস্ট আসে তখনই যখন ওই মেয়েটার এক্স বয়ফ্রেন্ড মার্ডার হয়। সেই মার্ডারের তদন্ত করতে গিয়ে পুলিশ যা বের করে তা আপনার আমার মাথা ঘুরিয়ে দেবে। বলছিলাম 2004 সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ সাসপেন্স থ্রিলার ড্রামা মুভি মার্ডারের কথা, যার প্রত্যেকটা মুহূর্তে রয়েছে রহস্যের আনাগোনা। আর সেই রহস্যের শেষ উদ্ঘাটন করতে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের গল্প। গল্পের শুরুতে আমরা দেখতে পাই ব্যাংককের ব্যস্ত রাস্তায় পুলিশের গাড়ি অপর একটা গাড়িকে ধাওয়া করছে। পুলিশ যখন চারিদিক থেকে গাড়িটাকে ঘেরাও করে ফেলে তখন একটা মেয়ে গাড়ি থেকে বের হয়ে দৌড়াতে শুরু করে পুলিশের হাত থেকে বাঁচার জন্য। এই মেয়েটার নাম সিমরান, অর্থাৎ আমাদের গল্পের নায়িকা। একটা সময় পুলিশ সিমরানকে ধরে ফেলে আর তাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে যায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একজন ইন্ডিয়ান পুলিশ অফিসার আসে। পুলিশ অফিসারকে একটু রসিকটাই বলা যায়। সে খাবার খেতে খেতে সিমরানকে বলে, আপনাকে তো দেখে মনেই হচ্ছে না আপনি কারোর খুন করতে পারেন। যাই হোক, পুলিশ অফিসার টেপ রেকর্ডার অন করে সিমরানকে শুরু থেকে সমস্ত ঘটনা খুলে বলতে বলে। সিমরানকে তখন বেশ ভীতু দেখাচ্ছিল। সে মনে সাহস সঞ্চার করে একের পর এক সব ঘটনা খুলে বলতে শুরু করে। সিমরান বলে, একটা কুমারী মেয়ের একাকিত্ব একজন বিবাহিত মেয়ের একাকিত্বের চেয়ে লক্ষ গুণ ভালো। একজন বিবাহিত মেয়ে সর্বদা স্বামীর সঙ্গে থাকা অবস্থায় যে একাকিত্ব অনুভব করে তা ভাষায় প্রকাশ করার মতো না। সিমরান একজন বিবাহিত নারী, কিন্তু সে তার স্বামীর সাথে কখনোই সুখী ছিল না। মিস্টার সুধীর সাইগালের সাথে তার 5 বছর আগে বিয়ে হয়। তাদের একটা ছেলেও রয়েছে, তার নাম কবির। 5 বছর আগে সিমরান তার স্বামীর সঙ্গে ব্যাংককে শিফট করে এবং এখানে স্থায়ীভাবে থাকা শুরু করেন। সুধীর একটা কোম্পানিতে বেশ ভালো স্যালারির জব করে আর সিমরান অবসর সময় কাটাতে একটা পার্ট টাইম জব করে। একদিন সিমরান অফিস থেকে বাসায় ফিরছিল, কিন্তু হঠাৎ করেই প্রচন্ড বৃষ্টি শুরু হয়। সে অনেকক্ষণ ট্যাক্সি থামানোর চেষ্টা করছিল, কিন্তু এত বৃষ্টিতে কোনো ট্যাক্সিই থামছিল না। সিমরান রাস্তা পার হতে যাচ্ছিল আর ঠিক তখনই একটা ছেলের সাথে তার ধাক্কা লাগে। এতে তার হাতের জিনিসপত্রগুলো নিচে পড়ে যায়। জিনিসগুলো তোলার সময় সিমরান ছেলেটাকে দেখে প্রচন্ড ধাক্কা খায়। তার পৃথিবী যেন ওই মুহূর্তে থেমে গিয়েছিল। আসলে এই ছেলেটা আর কেউ নয়, সিমরানের প্রাক্তন প্রেমিক সানি। সিমরান সানিকে ব্যাংককে দেখে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সানি সিমরানকে বলে, আমি সামনের বিল্ডিং এর 2nd ফ্লোরে থাকি, তুমি চাইলে আমার বাসায় এসে বৃষ্টি থামা অব্দি অপেক্ষা করতে পারো। যদিও সিমরান এতে অস্বীকৃতি জানায়, তবে এটা বলেই সানি সেখান থেকে চলে যায়। এছাড়া তাদের মধ্যে আর কোনো কথা হয় না। সানি চলে গেলে সিমরান ট্যাক্সি পেয়ে যায়, কিন্তু সে ট্যাক্সিতে ওঠে না, বরং সানির বাসার দিকে যেতে থাকে। আসলে সানিকে দেখে সিমরান যেন একটা ঘোরের মধ্যে হারিয়ে গিয়েছিল। এদিকে সানি যেন সিমরানেরই অপেক্ষা করছিল। সিমরান সেখানে গেলে সানি তাকে শুকনো কাপড় দেয় চেঞ্জ করার জন্য। সিমরান সানির দৈনন্দিন জীবন সম্পর্কে প্রশ্ন করতে থাকে আর জানতে পারে সানি কাছেই লোকাল একটা ডিস্কে মিউজিকের কাজ করে আর এই ফ্ল্যাটটা ডিস্কের মালিক তাকে থাকার জন্য দিয়েছে। সিমরান যখন সানিকে জিজ্ঞেস করে সে কবে জেল থেকে ছাড়া পেয়েছে, সাথে সাথেই সানি রেগে ফেটে পড়ে। তারপর জানায় 1.5 বছর পরেই সে ছাড়া পেয়ে গেছে। এখানে একটা বিষয় স্পষ্ট যে তাদের দুজনেরই একটা কঠিন অতীত রয়েছে। এরপরেই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। 6 বছর আগে তাদের দুজনের কলেজের মুহূর্তগুলো দেখানো হয়। সানি একটা ছেলেকে প্রচন্ড মারছিল, কারণ সে সিমরানকে বাজে বাজে কথা বলেছিল, তার গায়ে হাত দিয়েছিল। তখন সিমরান অনেক চেষ্টার পর সানিকে শান্ত করতে সক্ষম হয়, কিন্তু তখনই পুলিশ এসে সানিকে গ্রেফতার করে। এরপর সিন প্রেজেন্টে চলে আসে। সানি সিমরানের শাড়ি নিয়ে শুকাতে থাকে আর সিমরান সুধীরকে কল করে বলে সে যেন আজকে টাইম ম্যানেজ করে কবিরকে স্কুল থেকে আনতে যায়, কারণ এই বৃষ্টিতে তার ফিরতে দেরি হয়ে যাবে। সিমরানের মুখে তার বিয়ের কথা শুনে সানি আবারও খুব রেগে যায়। সে সিমরানের থেকে এমনটা তো আশা করেনি। এরপর সিমরান যখন সেখান থেকে চলে আসছিল তখন সানি তাকে একটা ব্যাগ দেয়, যেটাতে তাদের কিছু স্মৃতি ছিল। যদিও সিমরান সেটা নিতে চায় না, কিন্তু সানি তাকে জোর করে ধরিয়ে দেয়। সিমরান বাসায় ফিরে দেখতে পায় কবির খেলতে খেলতে পুল নষ্ট করে ফেলেছিল, আর এটা নিয়ে সুধীর বেশ বিরক্ত হয়েছিল। সিমরান এসে কবিরকে সামলায়। এরপর সে সুধীরকে বলতে থাকে রাস্তায় তার পরিচিত একজনের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু সুধীর অফিসের কাজ নিয়ে এতই ব্যস্ত ছিল যে তার কথা খেয়ালই করছিল না। সিমরান সুধীরের প্রতিনিয়ত এই অবহেলা যেন মেনে নিতে পারছিল না। সে সুধীরকে বলতে থাকে, কেন তুমি আমার কথা শুনতে চাও না? তখন সুধীর কথায় কথায় সোনিয়া নামটা বলে। সিমরান বলে, আমি সোনিয়া না, সিমরান।
আসলে সুধীরের প্রথম স্ত্রীর নাম ছিল সোনিয়া, অর্থাৎ সিমরানের বড় বোন। কবির সোনিয়া আর সুধীরের সন্তান। সোনিয়ার মৃত্যুর পর কবিরের দেখাশোনা করার জন্য সিমরানের বাবা তার সঙ্গে সুধীরের বিয়ে দিয়ে দেয়। তবে এখন পর্যন্ত সুধীর সোনিয়াকেই ভালোবাসত। সিমরানের জন্য তার মনে বিশেষ কোনো স্থান নেই, আর এই জন্যই তার প্রতি এতটা নির্লিপ্ততা। তবে সিমরান সুধীরের এই অবহেলা আর সহ্য করতে পারছিল না। সে প্রচন্ড একা হয়ে পড়েছিল। রাতে সুধীর ঘুমিয়ে পড়লে সিমরান সানির দেওয়া ওই ব্যাগটা খুলে দেখে, আর তাতে তাদের সুন্দর সুন্দর মুহূর্তের কিছু পিকচার ছিল। পিকচারগুলো দেখতে দেখতে সিমরান সানির সঙ্গে কাটানো সোনালী সময়ের স্মৃতিচারণ করতে থাকে। এরপর সে সানিকে কল দেয়, কিন্তু সানি কলটা রিসিভ করে না। পরদিন সিমরান অফিসে গিয়ে আবারও সানিকে কল করে, আর এবার সানির সঙ্গে সঙ্গে রিসিভ করে এবং বলে, সিমরান, আমি জানি তুমিই কল করেছো। এরপর সে সিমরানকে আবারও দেখা করার কথা বলে। সিমরান প্রথমে যেতে চায় না, তবে পরবর্তীতে সে তার ভাবনা পরিবর্তন করে। সে তার কলিগ নার্গিসকে বলে সে একটু গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে, যদি সুধীর ফোন করে তাহলে সে যেন তাকে বলে দেয় সিমরান বোর্ড মিটিং এ আছে। এরপর সিমরান সানির সঙ্গে দেখা করতে চলে যায়। তারা দুজন ঘুরে বেড়াতে থাকে, ঠিক যেমনটা কলেজ লাইফে একসঙ্গে ঘুরে বেড়াতো। সেই দিনই সিমরান এবং সানি বেশ কাছাকাছি চলে যায়। আসলে নিষিদ্ধ সম্পর্কে মানুষের তৃপ্তি একটু বেশি। রাতে সুধীর এসে সিমরানকে বলে, আমাদের তো একটা পার্টিতে যেতে হবে, তুমি এখনো তৈরি হওনি কেন? সিমরান পার্টিতে যেতে মানা করে দেয়। এক কথায় দুই কথায় তাদের মধ্যে বিরাট ঝগড়া শুরু হয়। আসলে সানি যতই সিমরানের কাছাকাছি আসছিল, ততই যেন সুধীরের থেকে তার দূরত্ব সৃষ্টি হচ্ছিল। পরদিন সিমরান আবারও সানির সঙ্গে দেখা করে। সে সানিকে বলতে থাকে কিভাবে তার দিদি সোনিয়ার মৃত্যুর পর তার সঙ্গে সুধীরের বিয়ে হয়েছিল, আর বিয়ের পর সিমরান এখনো কতটা একাকিত্ব ফিল করে। সানিকে এসব কথা বলতে বলতে সে বেশ ইমোশনাল হয়ে পড়ে, আর সানি তাকে শান্ত করার জন্য তার কাছাকাছি চলে যায়। যদিও সিমরান সানিকে আটকাচ্ছিল, কিন্তু সানির ভালোবাসার কাছে সেও হার মেনে যায়। অন্য কারোর বিবাহিত স্ত্রী হওয়া সত্ত্বেও সিমরান সানির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ে। তবে পরবর্তীতে সানির বাসা থেকে বেরিয়ে সিমরানের বেশ গিল্ট ফিল হচ্ছিল, কিন্তু তার কিচ্ছু করার ছিল না। এতদিন পর সে নতুন করে ভালোবাসার স্পর্শ পেয়েছে, আর তাই এই নিষিদ্ধ স্পর্শ উপেক্ষা করার শক্তি তার মধ্যে ছিল না। রাতে যখন সিমরান বাসায় ফিরছিল, তখন নার্গিস তাকে কল করে বলে সুধীর কল করেছিল তার খোঁজ নেওয়ার জন্য, আর সে বলেছে সিমরান ডেন্টিস্টের কাছে গিয়েছে। সিমরান তখন নার্গিসকে ধন্যবাদ জানিয়ে কলটা কেটে দেয়। এরপর সে বাসায় ঢুকে সোজা চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। তখন সুধীর সিমরানের কাছে যায়, তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, আর কাল রাতের ব্যবহারের জন্য ক্ষমা চায়। কিন্তু সিমরান তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চায় না, বরং তাকে এড়িয়ে যায়। সিমরানের এমন আচরণে সুধীরের কিছুটা সন্দেহ জাগে। এদিকে দিন দিন সিমরান ও সানির ঘনিষ্ঠতা বেড়েই চলেছিল। তারা সুযোগ পেলেই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতো। সিমরান নিজের অফিস মিস দিয়ে প্রায় সময় সানির সঙ্গে দেখা করত। তাদের সম্পর্ক যত গভীর হচ্ছিল, তত সুধীরের সঙ্গে সিমরানের সম্পর্কের অবনতি ঘটছিল। একদিন সুধীর সিমরানকে লাঞ্চ ডেটে যেতে বলে, কিন্তু সিমরান একটা বাহানা দিয়ে তাকে মানা করে দেয়। তবে সুধীর এতে কিছুই বলে না। এরপর হঠাৎ একদিন কবিরের ভীষণ জ্বর হয়। সেদিন সিমরান সানির সঙ্গে দেখা করতে যেতে পারে না, কিন্তু সানি তাকে কল করে জোর করতে থাকে দেখা করার জন্য, কিন্তু সিমরান তাকে মানা করে দেয়। বাসায় কবিরের সঙ্গে সময় কাটাতে থাকে। সেদিন সুধীরও বাসায় ছিল। সিমরান হঠাৎ করে কারোর হাসাহাসির শব্দ শুনতে পায়। সে বাইরে এসে দেখে সানি সুধীরের সঙ্গে কথা বলছে। সিমরান এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তবে সানি তাদের সম্পর্কের বিষয়টা সুধীরকে কিছুই বলে না। একটা পর্যায়ে সানি বাথরুমে যাওয়ার কথা বলে সিমরানকে আড়ালে নিয়ে গিয়ে ওর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। ওদের ধস্তাধস্তিতে ফ্লাওয়ার ভাস ভেঙে যায়। সুধীর সেই শব্দ শুনে দৌড়ে এসে দেখে সবকিছু ঠিকই আছে। একটুর জন্য সিমরান তার কাছে ধরা পড়ে যায় না। তবে সুধীরের মনে একটু সন্দেহ তৈরি হয়। দুপুরে সুধীর খেতে খেতে সিমরানকে বলে, আমি কিছুদিন পর অফিসের কাজে 3 দিনের জন্য বম্বে যাচ্ছি। সিমরান এই কথার কোনো রিয়াক্ট করে না। তখনই সুধীর হঠাৎ সিমরানকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? সিমরান সুধীরকে বলে, হ্যাঁ অবশ্যই আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটা স্পষ্ট যে তার মনে তেমন কোনো অনুভূতিই ছিল না। এরপর সিমরান সানিকে কল করে অনেক কথা শোনাতে শুরু করেন। সে কেন তাদের বাড়িতে এসেছিল, কেন সুধীরের সাথে কথা বলেছে, আরো অনেক কিছু। সানির সাথে সিমরানের এইসব বিষয় নিয়ে বেশ কথা কাটাকাটি
ফাটাফাটি হয়ে যায়। অফিসের লাঞ্চ টাইমে নার্গিস সিমরানকে বোঝাতে থাকে, কারণ সে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। নার্গিস তাকে রিকোয়েস্ট করে বলে সে যেন এই পরকীয়ার সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজের স্বামী এবং সন্তানের দিকে মনোযোগ দেয়। ওদিকে সুধীর একজন ডিটেকটিভের সঙ্গে দেখা করে তাকে সিমরানের পিকচার দিয়ে বলে তার খোঁজ খবর সংগ্রহ করতে। এর পরের দিন সুধীর চলে যায়। এরপর সিমরান যখন কবিরকে স্কুলে ড্রপ করতে যায় তখনই সানির গাড়ি তাদের সামনে চলে আসে। সানি সিমরানকে আগের ঘটনাগুলোর জন্য সরি বলে, আর সিমরানের অভিমানও ভেঙে যায়। তারা দুজন একসঙ্গে সময় কাটাতে থাকে, আর অন্যদিকে ডিটেকটিভ তাদের উপর নজর রাখতে থাকে। সে সানি এবং সিমরানের বেশ কিছু ক্লোজ পিকচার তোলে। সানির সঙ্গে সিমরানের সময় কিভাবে কেটে যায় সেটা সে বুঝতেই পারে না। তার খেয়ালই ছিল না যে কবির স্কুলে রয়েছে। পরে যখন তার খেয়াল হয় তখন সে দৌড়ে চলে যায় কবিরকে পিক আপ করতে। ততক্ষণে স্কুল ছুটি হয়ে গিয়েছিল, সবাই বাড়িতেও চলে গিয়েছিল। কবির স্কুলের বাইরের সিঁড়িতে একা বসেছিল। ছোট্ট বাচ্চা একা একা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। সিমরান যখন আসে কবির তাকে দেখে দৌড়ে গিয়ে মা মা বলে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তে সিমরানের যেন ঘুম ভাঙে। সে নিজের সামান্য সুখের জন্য এতদিন ধরে স্বামী এবং সন্তানকে কিভাবে অবহেলা করেছে, স্বাভাবিক জীবনযাপন থেকে কতটা দূরে চলে গেছে। সিমরান কবিরকে সঙ্গে নিয়ে বাড়ি চলে আসে আর ভাবতে থাকে সে আসলে কতটা নোংরা কাজের সাথে জড়িয়ে পড়েছিল। তখন সে সিদ্ধান্ত নেয় সানির সাথে আর কোনো ধরনের সম্পর্ক রাখবে না। তাই সে সানির দেওয়া জিনিসগুলো নিয়ে তাকে ফিরিয়ে দিয়ে সম্পর্ক শেষ করতে যায়। সে যখন বাসা থেকে বেরোচ্ছিল তখনই সুধীর ফিরে আসে। সুধীর তাকে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় যাচ্ছ? সিমরান সুধীরকে বলে, আমি নিজের ঘরে ফিরে আসতে যাচ্ছি, আমার নিজের ঘরে। এই কথা বলেই সে চলে যায়। তবে তখনও সে জানতো না তার জন্য সামনে কি অপেক্ষা করছে। সিমরান সানির বাসার সামনে এসে দেখতে পায় সানি একটা মেয়েকে নিয়ে বাসার ভেতরে ঢুকছে। তাদের দেখে বোঝাই যাচ্ছিল তাদের সম্পর্ক কতটা গভীর। সিমরানের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে সানির পিছু নেয় আর বাসায় গিয়ে দেখে সানি ওই মেয়েটার সঙ্গেও ইন্টিমেট হচ্ছে। ওই মেয়েটার নাম রাধিকা। আসলে রাধিকা সানির গার্লফ্রেন্ড, আর সে এখানে রাধিকার সাথে লিভ টুগেদারে রয়েছে। শুধু রাধিকাই নয়, এমন আরো অনেক মেয়ের সাথে সানির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সানির সম্পর্কে এই নোংরা সত্য জেনে সিমরান প্রচন্ড আঘাত পায়। তখন রাধিকা বেরিয়ে আসে এবং তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। সানি রাধিকাকে একটা রুমের ভেতর আটকে রেখে সিমরানকে আবারও ভুলভাল বোঝাতে শুরু করে, কিন্তু সিমরান আর তার কথায় বিশ্বাস করে না। এই মুহূর্তেও সানি সিমরানের সাথে ঘনিষ্ঠ হতে চায়, আর তখন সিমরান রাগের মাথায় চাকু দিয়ে সানিকে আঘাত করে। এরপর সময় বর্তমানে ফিরে আসে। সিমরান পুলিশ অফিসারকে বলে সে ওই দিন চাকু নিয়ে আঘাত করে সানিকে হত্যা করেছে, কিন্তু সেটা আসলে সত্য নয়। সত্যটা কি সেটা আমরা সামনে জানতে পারবো। কিন্তু পুলিশ অফিসার সিমরানের কথায় বিশ্বাস করে না। সে বলে, অসভ্য মহিলা, তুই কি আমাকে বোকা পেয়েছিস? মিথ্যে গল্প শোনাচ্ছিস আমাকে। মার্ডার তুই করিসনি, বরং তোর স্বামী করেছে। আসলে সুধীর এসে পুলিশের কাছে বলেছে সানিকে সে হত্যা করেছে। সিমরান তখন বারবার বলে সুধীর খুন করেনি, সে নিজেই করেছে। তাকে বাঁচানোর জন্য সুধীর নিজের ওপর খুনের দায় নিচ্ছে। এরপর পুলিশ অফিসার সুধীরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন, কিন্তু সুধীর বারবার বলছিল খুন সেই করেছে। যদিও পুলিশ অফিসার তখনও বিশ্বাস করতে পারছিল না, কারণ সুধীরের কাছে ইন্ডিয়া থেকে পালিয়ে যাওয়ার রাস্তা ছিল। সে চাইলেই পালিয়ে যেতে পারত, কিন্তু সে ফিরে এসেছে। এখান থেকেই পুলিশ অফিসারের মনে সন্দেহ সৃষ্টি হয়। সুধীরের মুখ থেকে সত্য বের করার জন্য সে সিমরানের চরিত্র নিয়ে খারাপ খারাপ কথা বলতে থাকে, কিন্তু সুধীর চেঁচিয়ে বলে, আমার স্ত্রীর সম্পর্কে একটাও খারাপ কথা বলবেন না। এরপর থেকে শুরু হয় সুধীরের গল্প আবারও অতীতে শিফট হয়। সেদিন যেদিন সুধীর সিমরানকে অফিসে ড্রপ করার কথা বলেছিল, কিন্তু সিমরান তাকে বলে সে অফিসে যাবে না, ডেন্টিস্টের কাছে যাবে, আর সে একাই যেতে পারবে। আসলে সুধীরের কাছে সিমরানের তখন কমন অভিযোগ ছিল যে সে তাকে একদমই সময় দেয় না, আর তাই সুধীর মাঝে মাঝে তাকে অফিসে ড্রপ করে দিয়ে আসে। সেদিনই সুধীরের সিমরানের ওপর সন্দেহ হয়, আর তার সন্দেহ বেড়ে যায় যখন সে ডেন্টিস্টের কাছে কল করে জানতে পারে সিমরান নামের কেউ সেখানে অ্যাপয়েন্টমেন্ট নেয়নি। এই কারণেই সে ডিটেকটিভের সঙ্গে দেখা করে এবং সিমরানের ওপর নজর রাখতে বলে। এরপর সুধীর ইন্ডিয়ায় চলে যায় এবং ইন্ডিয়া থেকে ফিরে আসলে ডিটেকটিভ তাকে সানি ও সিমরানের ক্লোজ মুহূর্তের কিছু ছবি দেখায়। অবশ্য সেটা দেখে সুধীরের তেমন কোনো প্রতিক্রিয়া হয় না। আসলে তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে সিমরান কারোর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়তে পারে। তখন ডিটেকটিভ তাকে সানির সম্পর্কে কিছু ইনফরমেশন দেয়। সানি ছেলেটা প্রচন্ড চালাক চতুর, অনেক মেয়ের সঙ্গেই তার শারীরিক সম্পর্ক রয়েছে। মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করাই হচ্ছে তার উদ্দেশ্য। অনেক সময় তো সে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে মেয়েদেরকে ব্ল্যাকমেইলও করত। সিমরানও তার এই নোংরা খেলার একটা শিকার মাত্র। তার প্রতি সানি
সানির মনের কোনো ভালোবাসা ছিল না। ডিটেকটিভের সব কথা শুনে সুধীর সিদ্ধান্ত নেয় সে সানির সঙ্গে দেখা করবে। তো সেদিন সিমরান যখন সানির সঙ্গে দেখা করতে যায় তখন সিমরানও তার আসল রূপ সম্পর্কে জেনে ফেলে। সিমরান ওর বাসা থেকে কান্না করতে করতে বেরিয়ে আসে, আর ঠিক তখনই সুধীর সানির বাসায় ঢোকে। সে প্রথমে শান্তভাবেই সানিকে বোঝাতে থাকে, তাকে বলে সে যেন সিমরানের সঙ্গে আর কোনো সম্পর্ক না রাখে, কিন্তু সানি তাতে রাজি হয় না, বরং উল্টো সুধীরকে সিমরানের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলতে থাকে, ওর শরীর নিয়ে নোংরা নোংরা মন্তব্য করতে থাকে আর সুধীরকে অপমান করে কথা বলতে থাকে। একটা পর্যায়ে সুধীর আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, সে সানিকে মারতে শুরু করে, সানিও তাকে মারতে থাকে। এভাবে দুজনের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়। সুধীর সানিকে বেশ আঘাত করে। সানি জ্ঞান হারিয়ে ফেললে সুধীর ভাবে সে হয়তো মারা গেছে। সুধীর এতে বেশ ভয় পেয়ে যায়। এখন সে কি করবে বুঝে উঠতে পারছিল না। এরপর সে সানির দেহ একটা কার্পেটে মুড়িয়ে ফেলে তার ঘরের সব রক্ত পরিষ্কার করে। তারপর সানির বডিটা ডিকিতে রেখে বাসার উদ্দেশ্যে রওনা হয়। তখনই সিমরানের কল আসে। আসলে ওই দিন রাতে তাদেরকে একটা পার্টিতে অ্যাটেন্ড করার কথা ছিল। তো সিমরান তাকে জানায় সে অলরেডি পার্টিতে চলে গেছে, তাই সুধীরও ফ্রেশ হয়ে পার্টিতে চলে যায়। পার্টি থেকে বাড়ি ফিরে সিমরান ঘুমিয়ে পড়ে, কিন্তু সুধীরের চোখে কোনো ঘুম নেই। সিমরান ঘুমিয়ে পড়লে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর বাড়ির পেছনের ছোট্ট একটা জঙ্গলে গিয়ে সানির দেহটা মাটিতে পুঁতে ফেলে। পরদিন সকালে ঘুম থেকে উঠতে সুধীরের বেশ দেরি হয়। সেই সময় সিমরানকে দেখে স্বাভাবিক মনে হলেও তার প্রচন্ড গিল্টি ফিল হচ্ছিল। সে চাচ্ছিল সমস্ত সত্যি সুধীরকে বলে দিতে, কিন্তু নার্গিস তাকে বোঝায় যা হওয়ার তা হয়ে গেছে, তুমি এসব ভুলে যাও আর স্বামী সন্তান নিয়ে সংসার করো। এরপর দিন সিমরান যখন কাজ করছিল তখন সে তার ও সানির সেই ছবিগুলো খুঁজে পায় যেগুলো ডিটেকটিভ তুলেছিল। সে বেশ ভয় পেয়ে যায়। সিমরান বুঝতে পারে সুধীর সবকিছু জেনে গেছে, কিন্তু তাকে কিছুই বলেনি। তার ভাবনার রেশ শেষ হতে না হতেই বাসায় পুলিশ এসে হাজির হয়। পুলিশ তাকে জানায় সানি 3 দিন ধরে মিসিং, আর তার নাম্বার এবং বাসার অ্যাড্রেস সানির ডায়েরিতে পাওয়া গেছে। এজন্যই তারা জিজ্ঞাসাবাদের জন্য এসেছে। সানির গার্লফ্রেন্ড রাধিকা তার মিসিং কমপ্লেন করেছে। সিমরান পুলিশকে জানায় তার সাথে সানির তেমন কোনো সম্পর্ক নেই, কেবল ইন্ডিয়ান হিসেবেই পরিচিত। এরপর পুলিশ চলে যায়। অপরদিকে সুধীর অফিসে বসে কাজ করছিল, তখন তার কাছে একটা চিঠি আসে। সে চিঠিটা খুললে দেখতে পায় সে যে সানিকে পুঁতে দিচ্ছিল সেই পিকচার তোলা হয়েছে, অর্থাৎ সেদিন ওই জঙ্গলে আরো কেউ ছিল। সে ঘাবড়ে গেলেও সেটা প্রকাশ করে না। কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। বাসায় ফিরে সে জানতে পারে পুলিশ এসেছিল। তখন সিমরান তাকে জিজ্ঞেস করে, সুধীর, সানি কোথায়? ও 3 দিন ধরে মিসিং। তখন সুধীর প্রচন্ড রেগে যায় আর বলতে থাকে, তোর কেন তো চিন্তা সানির জন্য? সব জায়গায় শুধু সানি আর সানি। হ্যাঁ, আমি মেরে ফেলেছি সানিকে, তবে সানিকে না মেরে তোকে মারা উচিত ছিল। এসব নিয়ে তাদের মধ্যে বেশ ঝগড়া হয়ে যায়। এর কিছুক্ষণ পর কেউ একজন একটা বড় গাড়ি নিয়ে এসে ওই কার্পেটটা তাদের বাসায় ফেলে রেখে যায়। সুধীর ওই গাড়িটাকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যায় যেখানে সানির কবর দেওয়া হয়েছিল। সুধীর তখন কিছুটা ডেসপারেট হয়ে যায় আর বলতে থাকে সে পুলিশের কাছে গিয়ে সব সত্য কথা স্বীকার করবে, কিন্তু সিমরান তাকে বাধা দেয়। তাকে বোঝায় যে কবিরের একটা ভবিষ্যৎ আছে, তাদেরকে যে করেই হোক এখন ব্যাংকক থেকে পালাতে হবে। যেহেতু তাদের পাসপোর্ট ভিসা রেডি ছিল, তাই সিমরান সুধীরকে বলে সে যেন কালকেই কবিরকে নিয়ে ইন্ডিয়ায় ব্যাক করে। যেহেতু পুলিশ এখনো তেমন কিছু জানে না, তাই তাদের ওপর কেউ সন্দেহ করবে না। আর সিমরান ব্যাংক থেকে টাকা তুলে কিছুদিন পর আসবে। কিন্তু সুধীর সিমরানকে একা ফেলে যেতে চাচ্ছিল না। তবে একটা পর্যায়ে সে সিমরানের কাছে হার মানতে বাধ্য হয়। তো পরিকল্পনা অনুযায়ী সুধীর কবিরকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে যায়। সিমরান তাদেরকে এয়ারপোর্ট অব্দি এগিয়ে দিতে যায়, আর তখনই মূলত পুলিশ তার পেছনে পড়ে। তারা যখন সিমরানকে ধাওয়া করছিল তখন সুধীর তার সাথে কলে ছিল। সুধীর বুঝে যায় সিমরান কোনো বিপদে পড়তে চলেছে, আর তাই সে নিজ থেকেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। কাহিনী এবার প্রেজেন্টে আসে। সুধীর নিজের করা গুনাহের কথা স্বীকার করে নিয়েছে, আর সিমরান চেষ্টা করছে কোনো ভালো লয়ার ঠিক করে সুধীরকে বেল করানোর জন্য। কিন্তু এত কিছুর পরেও পুলিশ এখনো সানির মৃতদেহ খুঁজে পায়নি। এতে করে পুলিশের মনে সন্দেহ জাগে যে সানির আদৌ মৃত্যু হয়েছে কিনা। তখনই অফিসারের খেয়াল হয় সুধীরকে কেউ একজন পিকচার দেখিয়ে ব্ল্যাকমেল করছিল। সে বুঝতে পারে এটা রাধিকার কাজ হতে পারে। তখন পুলিশ অফিসার রাধিকাকে গ্রেফতার করার আদেশ দেয়। এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। গত ভিডিওতে ফাতেমা আক্তার লিপি কুমিল্লা থেকে দেখেছেন, নিশাত তামান্না ঢাকা থেকে দেখেছেন, পুল গেমার গাজীপুর থেকে দেখেছেন। আর আমার এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে সিমরান অনেক চেষ্টার পরেও সুধীরের বেল করাতে পারে না। সিমরান তখন ক্লান্ত হয়ে রাতে বাসায় ফিরে আসে। বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে সেখানে সানি এসে উপস্থিত হয়। সিমরান তাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। সানি সিমরানকে বলে, একদিন আমি জেলে ছিলাম বলে সুধীর তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল, আর আজ সুধীর জেলে
জেলে, তাই আমি তোমাকে সুধীরের কাছ থেকে কেড়ে নিলাম। আমি তোমাকে আজও প্রচন্ড ভালোবাসি, আর এখন থেকে তুমি কেবল আমার। আমি তোমাকে কোথাও যেতে দেব না। এসব কথা বলতে বলতে সানি সিমরানের সাথে জোর জবরদস্তি চালাতে থাকে। সিমরান একটু সুযোগ পেলেই বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে, আর সানিও তখন তাকে ফলো করতে থাকে। ওদিকে রাধিকাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে থাকে। রাধিকা বলে, আমি ওই দিন যখন সানির বাসায় গিয়েছিলাম তখন সুধীরকে দেখতে পাই সে একটা কার্পেট গাড়ির ডিক্কিতে তুলছে, আর তাই আমার মনে সন্দেহ হয় এবং আমি সুধীরকে ফলো করতে শুরু করি। সুধীর যখন গাড়িটা গ্যারেজে রেখে পার্টি অ্যাটেন্ড করতে যায় তখন আমি ডিক্কি খুলে দেখতে পাই সানির অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। ওকে অনেক আঘাত করা হয়েছে, কিন্তু সে বেঁচে ছিল। তাই আমি সানিকে সেখান থেকে বের করি। তবে সানি আমাকে বলেছিল আমরা দুজন বিয়ে করে হানিমুনে যাব, সংসার করব, তাই তার জন্য আমাদের টাকার দরকার, আর সেই টাকা দেবে সুধীর। আমি কার্পেটের ভেতরেই থাকবো, আর তুমি আড়ালে সুধীরের ওপর নজর রাখবে। তো রাধিকা সেই কথা মতো সুধীরের ওপর নজর রাখতে শুরু করে। আর সুধীর যখন সানিকে মাটিতে পুঁতে দিচ্ছিল তখন সে ওই ঘটনার কিছু ছবি তুলে নেয়, যেন পরবর্তীতে তাকে ব্ল্যাকমেল করা যায়। পুলিশের কাছে রাধিকা যখন এসব কিছু বলছিল তখন সুধীর সবকিছু শুনে ফেলে এবং বুঝতে পারে সিমরান বিপদে রয়েছে, আর তাই সে পুলিশ স্টেশন থেকে পালিয়ে যায়। পুলিশও তখন সুধীরকে ফলো করতে শুরু করে। অপরদিকে সিমরানের গাড়ির সামনে সানি এসে দাঁড়ায়। সিমরান ভয় পেয়ে গাড়ি থেকে নেমে জঙ্গলের ভেতরে দৌড়াতে থাকে, যেন সানি কোনোভাবেই তাকে ধরতে না পারে। কিন্তু এভাবে আর কতক্ষণ সে পালিয়ে বাঁচবে। একটা সময় সানি তাকে ধরে ফেলে, আর তার কথা না শোনার কারণে তাকে মারতে থাকে। মারতে মারতে একটা পর্যায়ে সিমরান অজ্ঞান হয়ে যায়। তখন সানি তাকে কোলে নিয়ে চলে যেতে শুরু করে, আর ঠিক সেই সময় তার সামনে এসে উপস্থিত হয় সুধীর। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়, আর একটা পর্যায়ে সুধীর সানিকে ঘায়েল করে ফেলে। এরপর সুধীর সিমরানের জ্ঞান ফিরিয়ে আনে, আর সিমরান তাকে জড়িয়ে ধরে। সানি তখনও বেঁচে ছিল, আর সে তাদেরকে একসঙ্গে দেখে সেখান থেকে চলে যাচ্ছিল। ওরা দুজন ভেবেছিল সানি হয়তো চলে যাবে, কিন্তু সানি একটা ধারালো অস্ত্র দিয়ে সুধীরের উপর অ্যাটাক করতে আসে। তবে সে কিছু করার আগেই সিমরান তার সামনে এসে পড়ে। সানি তাকে আঘাত করতেই যাবে, ঠিক সেই সময় পুলিশ এসে তাকে শুট করে, আর সেখানেই সানির মৃত্যু হয়। পুলিশ সানির ডেড বডিটা নিয়ে চলে যায়। তবে যাওয়ার আগে সেই ইন্ডিয়ান পুলিশ অফিসার সুধীর আর সিমরানকে বলে, অগ্নিসাক্ষী করে তো সবাই বিয়ে করে, কিন্তু জীবনের অগ্নির মোকাবেলা করে যে সম্পর্ক তৈরি হয় তার থেকে পবিত্র সম্পর্ক আর হতে পারে না। তোমাদের দুজনের জন্য শুভকামনা। এই কথা বলেই সে চলে যায়, আর সিমরান এবং সুধীরও যেতে থাকে নিজেদের গন্তব্যে। এবং এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়ে গল্পটা শেষ হয়ে যায়। এই মুভির কিন্তু আরো দুটো পার্ট আছে, আর সেটা এই চ্যানেলেই আপলোড করা হবে, তাই দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।